স্বস্তিককে মারতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল কাব্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে ব্রজবালা মুখার্জি যখনই কোর্টে যাচ্ছে তখনই সবাই মিলে ব্রজবালাকে ঘিরে ধরে। আর জাগৃতি তখন বলে, মা আপনি কোথাও যাবেন না, এইভাবে আপনি যেতে পারেন না মা, আপনি কিন্তু অন্যায় করছেন। ব্রজবালা তখন বলে, আমি কোনো অন্যায় করেছি বলে অন্তত আমার মনে হয় না, আমি যা করেছি তা একদম ঠিক করেছি। গীতা কোনো অন্যায় করেনি, আর গীতা যখন কোনো অন্যায় করেনি তখন গীতা আর সাত্বিক শাস্তি পাবে না। তোমরা আমাকে আটকাতে চাইছো কেন? তোমরা কি ভাবছো তোমাদের গায়ের জোরে তোমরা আমাদের মতো সিটিজেন নাগরিককে আটকে দেবে? সেটা তো হবে না, তাই না? আমরা বয়স্ক, আমরা যেটা পারি সেটা তোমরা এখনো পারো না। বয়স্ক মানুষদেরকে দুর্বল ভাবাটা সব থেকে বড় অন্যায়। এই বয়স্ক মানুষরাই কিন্তু দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, আর তুমি বলছো যে বয়স্ক মানুষরা কিছু করতে পারবে না। এর মধ্যেই মেহেককে ডাকে ব্রজবালা আর বলে, মেহেক গাড়ি বার করতে বলো। আর মেহেক তখন বলে, এক্ষুনি বলছি ঠাম্মি। তখনই রাকা বলে, গাড়ির পেট্রোলের খরচটা কে দেবে? হ্যাঁ, আপনি দেবেন? পেট্রোলের খরচ দেওয়া যাবে না, আপনি যদি যান তো হেঁটে যাবেন। ব্রজবালা বলে, আমাকে এইভাবে পেট্রোলের খোঁটা দিচ্ছ? হ্যাঁ, তোমরা কি ভেবেছো পেট্রোলের খোঁটা দিলে আমি যেতে পারবো না কোর্টে? সেটা হবে না, আমি তো কোর্টে যাবই, দেখি আমাকে কে আটকায়। ভজন বলে, শুধু শুধু এসব ব্যাপারে ঝামেলা করছেন ঠাম্মি, এগুলো কি সত্যি কোনো দরকার আছে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। কোথায় আপনি এই বয়সে এখন সুখে শান্তিতে থাকবেন, তা না করে উল্টে আরো বেশি করে ঝামেলা বাড়াচ্ছেন। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, এটা কিন্তু বড্ড বেশি ভুল করছেন। আর তারপরেই ঠাম্মি তখন বলে, ছোকরা তুমি চুপ করো, আমি কি করব সেটা তোমাকে বলে দিতে হবে না। এই বাড়ির জামাই হতে চলেছে, আবার বড় বড় কথা বলছে। তুমি যে কি জামাই হবে সেটা আমি খুব ভালো মতন জানি। নেহাত অগ্নিজিৎ মুখার্জির সাথে থাকো বলে একটু কিছু শিখেছো, না হলে তো আইনের আও বুঝতে না। আর তখনই ভজন পুরো চুপ করে গেছে। জাগৃতি বলে, মা আপনি তাহলে যাবেনই? আপনাকে এত বার করে বারণ করছি। এর মধ্যেই গীতাকে ফোন করতে বলে মেহেককে। আর জাগৃতি তখন বলে, মেহেক তুই ফোন করবি না। কিন্তু মেহেক ফোন করে। আর তখনই ব্রজবালা মুখার্জি বলে, গীতা আমাকে এরা কেউ যেতে দিচ্ছে না, আমাকে আটকে রেখেছে, পেট্রোলের খোঁটা দিচ্ছে। তখনই গীতা বলে, ফোনটা স্পিকারে দিন। আর তারপরেই সবাই শুনতে পায়, কথা বলতে থাকে গীতা আর বলে, কেউ যদি ওনাকে আটকানোর চেষ্টা করে তাহলে তার গায়ে যে কি কি ধারা লাগতে চলেছে সে নিজেও সেটা জানে না। চলমান ইনস্টিটিউশন আছে না, সে কিন্তু খুব ভালো মতন জানে যে এই রকম বয়স্ক মানুষদের সাথে জোর জবস্তি করলে তার গায়ে কি কি ধারা লাগতে পারে, সে কি কি শাস্তি পেতে পারে। জাগৃতি বলে, এই গীতা, এই তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। গীতা তখন বলে, বাড়াবাড়ির আর কি দেখলেন? এখনো তো দেখাতে শুরুই করিনি, দাঁড়ান, এখনো যে অনেক কিছু বাকি রয়েছে আর আপনাকে সেটা দেখতেও হবে। ভজন তখন বলে, গীতা অনেক বাড়াবাড়ি করছে, ওকে সামলাতে গেলে আমাকে সেই স্টেপটা নিতেই হবে। এরপর ব্রজবালা বলে, আর নিশ্চয়ই তোমরা আটকাবে না। আর শোনো, অগ্নিজিৎ মুখার্জির দিন ফুরিয়ে এসেছে। অগ্নিজিৎ মুখার্জি এবারে প্রত্যেকটা কেস হারবে আর জিতবে গীতা, বুঝতে পারলে? এই বলেই বেরিয়ে যাচ্ছে। আর তখন জাগৃতি কোনোভাবেই ব্রজবালা মুখার্জিকে আটকাতে পারে না। অন্যদিকে দেখা যায় গীতা চলে গেছে থানায়, সেখানে গিয়ে কথা বলতে থাকে ওই বিধানের সাথে। আর বিধান তখন বলে, কিচ্ছু করতে পারবেন না, কিছু না, বারবার করে নিয়ে যাচ্ছেন কোর্টে, আবার নিয়েও আসছেন, আপনি তো শাস্তি পাবেনই। গীতা তখন ঠাস করে বিধানকে চড় মারে আর বলে, একটা উল্টোপাল্টা কথা বললে না, জিভ টেনে একেবারে ছিঁড়ে নেবো। আর কি মারছো তুমি? হ্যাঁ, এবারে তো শাস্তি পাবে, তুই শাস্তি পাবি। তুই স্বস্তিক বাবুকে মেরেছিস, একই সাথে অনেকগুলো চরিত্রে তুই দাগ লাগিয়ে দিয়েছিস। তুই কি ভেবেছিস যে তুই এইভাবে পার পেয়ে যাবি? না, তোকে আমি পার পেতে দেব না, তার আগে তোর শাস্তির ব্যবস্থা করব আমি। ওই যে দেখেছিস ওখানে বয়স্ক মানুষ বসে আছে, উনি হলো অগ্নিজিৎ মুখার্জির মা, ব্রজবালা মুখার্জি, উনিও আমার হয়ে কেসটা লড়ছেন, কথাটা মনে রাখিস। এর মধ্যে তখনই ঠাম্মি উঠে এসে বলে, ছোকরা তুমি আমার নাতিকে মেরেছো তাই না? তুমি যে কাজটা করেছো তোমাকে তো ছাড়া উচিতই না। এই বলে ঠাস করে চড় মেরে দেয় আর বলে, আমার স্বস্তি কি অন্যায় করেছিল? হ্যাঁ, টাকার জন্য এতটা নিচে নামতে পারো তোমরা, তাই না? এর মধ্যেই বিধান পুরো চুপ করে রয়েছে। আর ব্রজবালা বলে, তোমাকে তো আমি শাস্তি দেওয়া বই, দেখো তোমার জন্য আরো কি কি শাস্তি অপেক্ষা করে রয়েছে। এরপর ব্রজবালাকে নিয়ে গীতা চলে যায়। আর তখনই বিধান ঢালি ইন্সপেক্টরকে বলে, এই বুড়িটা আবার কি করতে এসেছে এখানে? আর তখন ঠাস করে চরমারি ইন্সপেক্টর ঢালে আর বলে, বুড়ি না, উনি হলেন অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, বুঝেছিস?
চল এখান থেকে। এর মধ্যে জাগৃতিকে ডাকাডাকি করতে শুরু করে অগ্নিজিৎ মুখার্জি। আর জাগৃতি এসে বলে, কি হয়েছে, তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, চেঁচাবো না তো আর কি করব? হ্যাঁ, কি করব? চেঁচাবো না তো কি শুরু করেছো তোমরা? কি শুরু করেছো? ব্রজবালা মুখার্জি কি শুরু করেছে? উনি কি ভেবেছে আমাকে শান্তিতে থাকতে দেবে না? সেটা তো আমি হতে দেব না। ব্রজবালা মুখার্জির বারবারান্ত আমি শেষ করে তবেই ছাড়বো। তখনই জাগৃতি বলে, কি হচ্ছেটা কি? তুমি একটু শান্ত হও না। অগ্নিজিৎ মুখার্জি বলে, শান্ত? কি করে শান্ত হব আমি? শান্ত হব না, আমি এক্ষুনি ফোন করব। তখনই জাগৃতি বলে, কাকে ফোন করবে তুমি? অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন? আমার সব থেকে বড় শত্রু এখন গীতা। এরপর গীতাকে ফোন করেছে। আর গীতা তখন বলে, বলুন চলমান ইনস্টিটিউশন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আপনি ফোন করবেন। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, বাড়াবাড়ির একটা লিমিট থাকে আর তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। আমি তোমাকে ছাড়বো না, হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। আর তখনই গীতা বলে, আপনি কি ছাড়বেন? আপনাকেই আমি ছাড়বো না। আপনি আপনার মায়ের সাথে যেভাবে অসভ্যতামি করেন, যেভাবে ওনাকে কথা শোনান, আপনি মোটেও ঠিক কাজ করেন না। ঠাম্মিকে আপনি এইভাবে অপমান করবেন না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই, আমি কি তোমার কাছে শিখবো যে আমি ব্রজবালা মুখার্জির সাথে কিরকম ব্যবহার করব? গীতা তখন বলে, প্রয়োজন হলে শিখবেন বই কি, অবশ্যই শিখবেন। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি রেগে গেছে আর বলে, তোমাকে আমি এই কেসে হারিয়ে তবেই ছাড়বো। গীতা বলে, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবে না, এই কেসে আপনি অলরেডি হেরে বসে আছেন, শুধু সময়ের অপেক্ষা, পরের দিন হিয়ারিংয়ে আমি আপনাকে জিততে দেব না। এরপরেই ফোনটা রেখে দেয় গীতা। আর অন্যদিকে প্রলয় এসে বলে, ব্রজবালা মুখার্জি তোমার মা হয় দাদা, আর তুমি তোমার মাকে এইভাবে অসম্মান করতে পারো না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, উনি আমার সৎ মা, উনি আমাকে জন্ম দেয়নি, বুঝেছিস তুই? উনি আমাকে জন্ম দেয়নি, তাই ওনার বিষয়ে একটা কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না প্রলয়। প্রলয় তখন বলে, তুমি শুনতে চাও না তো আমি কি করব? আমি তো বলবোই, কারণ আমাকে তো তুমি আটকে রাখতে পারবে না দাদা। মায়েরা কখনো কেস হারতে পারে না, মা জিতবে, হ্যাঁ আমার মা জিতবেই। আর গীতা, সাত্বিক, ওরাও নির্দোষ প্রমাণিত হবে, কারণ যাদেরকে তোমরা গায়ে কালি লাগাতে শুরু করেছিলে তারাই কিন্তু নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে। জাগৃতি তখন বলে, কি হচ্ছে কি প্রলয়, তুমি একটু চুপ করবে? প্রলয় বলে, না বৌদি, আমি কেন চুপ করব, বরং বড়দাকে বড় চুপ করতে, যা শুরু করেছে সেটা মোটেই ভালো না। এরপর প্রলয় ঘরের দিকে রওনা দেয়। অগ্নিজিৎ বলে, কেসটা তো আমিই জিতবো, তোরা যে যাই বলিস না কেন। এর মধ্যেই স্বস্তিককে মারার প্ল্যান করছে আবারও কৃপান। আর কাব্য এসে বলে, ভাইয়া প্লিজ তুই স্বস্তিককে আর মারিস না, ওর এই অবস্থা আমি দেখতে পারছি না ভাইয়া, প্লিজ। আমি এরপর আর তুই গীতার কাছে ধরা পড়ে যাব। এমনি গীতার চারিদিকে লোকজন লাগিয়ে রেখেছে, কখন কি হয়, তুই ওকে মারিস না। কিন্তু কৃপান তখন বলে, আমাদেরকে বাঁচতে হলে ওই স্বস্তিককে যে মারতেই হবে দিদি, কিছু করার নেই, তাও তুই ওকে একবার বুঝিয়ে দেখ, যদি বোঝে তো ভালো, আর না হলে ওকে আমি শেষ করে দেবো। শুনেই কাব্য কান্নাকাটি করতে থাকে।